অক্টোবরের মধ্যে 5 দুর্বল ব্যাংক নিয়ে গঠিত হবে শরিয়া ভিত্তিক বড় ব্যাংক। একীভূত হতে চায় না এক্সিম ব্যাংক। ব্যাংক খাত সংস্কারে $50 কোটি ঋণ দিচ্ছে এডিবি। জলবায়ু প্রভাব মোকাবিলায় মিলবে $40 কোটি। বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহ ব্যাহত। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় গ্যাস সংকট। রাতে স্বাভাবিকের আশা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আগামী অক্টোবরের মধ্যে শরিয়া ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠন করা হতে পারে। নতুন এই ব্যাংকের যাত্রার শুরুতে মূলধন যোগান দেবে সরকার। তবে নিজেদের আর্থিক অবস্থা ভালো দাবি করে একীভূত হওয়ার পক্ষে নয় এ তালিকায় থাকা এক্সিম ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকে গ্রাহকের আস্থা ফেরাতে ও সুশাসনের জন্য একীভূত করার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় একের পর এক ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো। নামে বেনামে ঋণ, দুর্নীতি ও পাচারের ফলে দুর্বল হয়ে পড়ে ডজন খানেক ব্যাংক। পরে কয়েক ধাপে তারল্য সহায়তা দিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি বেশ কয়েকটি ব্যাংক। শেষ পর্যন্ত শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে দুর্বল 5টি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি 96%-এর উপরে, 94% খেলাপি ঋণ গ্লোবাল ইসলামী ব্যাংকের, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি 93%, আর এসআইবিএল এর খেলাপি 58%। তবে 28% খেলাপি ঋণ নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, দুর্বল 5টি ইসলামী ব্যাংক একীভূত করার মাধ্যমে মূলধন যোগান দেওয়ার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। একই ক্লাস্টারভুক্ত ব্যাংকগুলোকে মার্জার করে একটি ইউনিটে পরিণত করা হবে। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটার মালিকানা সরকার টেক ওভার করবে। শুধু মালিকানা না, পরিচালনার দায়ভার। আবার উপযুক্ত সময়ে একজন পোটেনশিয়াল গ্রাহকের কাছে এগুলো আবার ছেড়ে দিয়ে আবার বেসরকারীকরণ করা হবে। একীভূত হলে ব্যাংকে গ্রাহক আস্থা ফিরে পাবে বলে আশা করেন ব্যাংকাররা। তবে এক্সিম ব্যাংকের দাবি, অন্যদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো। এই সিদ্ধান্ত অনেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর। যে 5টা ব্যাংক যার যার নামে তো ভালোই ছিল, লুটপাট ভালোই করতেছিল, তাদেরকে কেন আপনি এক জায়গায় করতেছেন? এক জায়গায় করা হচ্ছে এই ব্যাংকগুলোর যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা দূর করার জন্য, ক্ষতি পূরণের জন্য। ক্ষতিটা কার হয়েছে? ক্ষতি হয়েছে জনগণের। আমাদের এনপিএল যেটা আমাদের 28%, ওদের সবাই 58 থেকে 94, 96, 93%। তো আমাদের কী কারণে, কোন লজিকে, কোন গ্রাউন্ডে আমাদেরকে একত্রিত করার কথা বললেন, আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আমরা এটা কোনো অবস্থাতে চাই না এক্সিম ব্যাংকটা তাদের সাথে মার্জ করুক। বিশ্লেষকরা জানান, দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ ইতিবাচক। তবে ব্যাংকগুলো নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে তা বিবেচনা করা উচিত। আমরা ডিপোজিটারদের সুরক্ষার ব্যবস্থা করব, যাতে ডিপোজিটারদের যে টাকাগুলো এইসব ব্যাংকে আছে তারা এটাতে মার না খান। আর দ্বিতীয় যেটা ইদানিংকালে শুনতে পাচ্ছি, যে কর্মচারী যারা আছে তাদের চাকরি অন্তত ইমিডিয়েটলি তারা কোনো শঙ্কা নাই চাকরি হারানো। ব্যাংক একীভূত হলে গ্রাহকের লেনদেনে কোনো সমস্যা হবে না। এছাড়া কর্মীরা চাকরি হারাবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশের ব্যাংক খাত সংস্কারে $50 কোটি ঋণ অনুমোদন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। এই ঋণের মাধ্যমে নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার, কর্পোরেট গভর্নেন্স উন্নয়ন, সম্পদের মান নিশ্চিতকরণ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে। এই অর্থায়নের মূল লক্ষ্য ব্যাংকিং খাতে সুশাসন জোরদার করা, যার মাধ্যমে পরিচালন ব্যবস্থা আরও স্বচ্ছ ও কার্যকর হয়। বাংলাদেশ ব্যাংকের তারল্য ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানো, যাতে আর্থিক ব্যবস্থাপনা আরও দ্রুত ও সঠিকভাবে করা যায়। পাশাপাশি ব্যাংকিং খাতের বড় অঙ্কের অপরিশোধিত ঋণ দ্রুত সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ। এই কার্যক্রমের আওতায় আন্তর্জাতিক ব্যাংকিং মান অনুযায়ী দেশের ব্যাংক খাতে ধাপে ধাপে সংস্কার বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঋণ অনুমোদন হয়েছে $40 কোটি।
সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে পরামর্শ, ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা নিতে হয়। এসব সেবার অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন অনুমোদন ছাড়াই এসব প্রকল্পের ফি এবং অন্যান্য চলতি সেবার অর্থ ব্যাংকগুলো বিদেশে পাঠাতে পারবে। আগে এ ধরনের লেনদেনের জন্য অনুমোদন নিতে হতো। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তবে এ সুবিধা নিতে হলে কিছু শর্ত মানতে হবে। সংশ্লিষ্ট প্রকল্পগুলো অবশ্যই সরকারের অনুমোদিত হতে হবে এবং সেই অনুমোদনে আর্থিক অনুমোদনও থাকতে হবে। পাশাপাশি বিদেশি সেবা প্রদানকারীর সঙ্গে চুক্তিও থাকতে হবে। এছাড়া উৎসে কর, মূল্য সংযোজন কর ও অন্যান্য প্রযোজ্য কর যথাযথভাবে পরিশোধ করতে হবে। প্রস্তাবিত বাজেটে নির্মাণ খাতের ওপর করের চাপ বেড়েছে। নির্মাণ সংস্থার সেবায় ভ্যাটের হার ২.৫% বাড়ানো হয়েছে। বেড়েছে রড সিমেন্টের উৎপাদন ও বিক্রিতে শুল্ক করের চাপ। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এর প্রভাবে ফ্ল্যাটের দাম বাড়লে বিক্রিও কমে যাবে। আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নির্মাণ কোম্পানির সেবার উপর ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। বাড়ানো হয়েছে রড উৎপাদনের কর হার। বাজেটে সিমেন্ট আমদানিতে প্রতি টনের মূল্যের উপর 15% শুল্ক ধার্য করা হয়েছে। আর সিমেন্টের শীট উৎপাদনে কর হার 3 গুণ বাড়িয়ে 15% করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে প্রায় 30 থেকে 50% কমে গেছে রড ও সিমেন্টের বিক্রি। নতুন শুল্ক হার কার্যকর হলে তা আবাসন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। আবাসন ক্ষেত্রে পড়বে কিনা, হ্যাঁ, এটা 100% পড়ার সম্ভাবনা আছে। কারণ যারা বিল্ডিং করে তারা চেষ্টা করে যে সর্বোচ্চ যতটুকু সেভ করে ভালোভাবে বিল্ডিং করা যায়। বাড়ার সম্ভাবনা তো অবশ্যই আছে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের বিক্রিটাও কমে যাবে। বিক্রিটা কমে গেলে তো ব্যবসার জন্য আমাদের একটা ক্ষতিগ্রস্ত। প্রায় 20% মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুনভাবে নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এসব পণ্যের দাম বেড়ে গেলে আগামীতে ফ্ল্যাটের দামও বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে এ খাতের ব্যবসা। তাই নির্মাণ খাতের কর ভার কমানোর দাবি তাদের। রড বা স্টিল জিনিস যেগুলো আছে সেগুলা, তো এগুলা কিন্তু আমাদের কিন্তু মেন আমাদের একটা বিল্ডিং করতে গেলে লাগে আর কি। এই জিনিসগুলোর দাম বেড়ে গেলে অটোমেটিকলি আমাদের ফ্ল্যাটের দামও কিন্তু বেড়ে যাবে। মাননীয় অর্থ উপদেষ্টার সাথে বসছি, কারণ বাজেট তো এটা তো বাজেট এখনো হয় না, 22 তারিখে এটা কনফার্ম হবে। রিহ্যাব বলছে, প্রস্তাবিত বাজেট কার্যকর হলে স্টিলের তৈরি সহযোগী শিল্পের পণ্যের দামও বাড়বে। এতে সংকটে পড়বে দেশের আবাসন খাত। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর আসন্ন নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাবের অবসান হবে বলে প্রত্যাশা করেছেন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের নেতারা। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্কার পরিষদের ঘোষিত সভাপতি জাকির হোসেন নয়ন এমন মন্তব্য করেন। তিনি বলেন, এবার সরাসরি ভোটের সুযোগ থাকায় এফবিসিসিআইতে রাজনৈতিক প্রভাব কমে যাবে। সংস্কার পরিষদ নির্বাচিত হলে এখানে রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশ এবং ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন তিনি আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পর বিভিন্ন দেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও দক্ষ বোর্ড গঠন জরুরি। বলেন, আগামী দিনের বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় 10 বছরের কর্মপরিকল্পনা ঘোষণা করবে সংস্কার পরিষদ। আমরা আমাদের এফবিসিসিআইতে যখন বসবো, আমাদের ট্রেড বোর্ডের সমস্যা সমাধান এবং ফিউচার প্রজেকশন নিয়ে আমরা কাজ করব। আমরা যদি নির্বাচিত হয়ে সেখানে যাই, আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকে আমরা এফবিসিসিআইকে পরিচালনা করব। নিরীক্ষা ব্যবস্থার ব্যর্থতায় দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার সহজ হয়েছে। ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMABর এমন দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পেশাজীবী হিসাব বিজ্ঞানীদের সংস্থা দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICAB। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনটির মিলনায়তনে সংবাদ সম্মেলনে সভাপতি মারিয়া হাওলাদার জানান,
অসত্য তথ্য ছড়িয়ে দিয়ে দেশে পেশাজীবী অডিটরদের ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে। তার দাবি, অডিটররা শুধুমাত্র প্রতিষ্ঠানের হিসেবের সংরক্ষণের সাথে জড়িত, পাচারসহ অন্য কোনো ধরনের অবৈধ লেনদেনের সাথে সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই। মূলত আইসিএবি আর্থিক বিবরণীর অডিটের ক্ষমতা পেতেই আইসিএমএবি আর্থিক নিরীক্ষার ক্ষমতা পেতেই আইসিএবির বিরুদ্ধে এমন অপপ্রচারে নেমেছে বলে দাবি তাদের। প্যাকেজিং, সার্টিফিকেশন সহ নানা জটিলতায় বিদেশে ফল রপ্তানি করতে পারছেন না উদ্যোক্তারা। সমস্যা সমাধানে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি রপ্তানি সহায়ক সুবিধা বাড়ানোর দাবি তাদের। এদিকে বিদেশি ফলের ওপর নির্ভরতা কমিয়ে দেশি ফল খাওয়ার আহ্বান জানান কৃষি উপদেষ্টা। বৃহস্পতিবার রাজধানীতে ফল মেলার উদ্বোধন করে এমন আহ্বান জানান তিনি। সরকারি বেসরকারি মোট ৭৫টি প্রতিষ্ঠান নিয়ে রাজধানীর খামারবাড়িতে কৃষি মন্ত্রণালয়ের এই ফল মেলার আয়োজন। ৩ দিনের এই মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। বর্তমান দেশে প্রায় ৭২ প্রজাতির দেশি ফল উৎপাদিত হচ্ছে। এসব ফল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করার সুযোগ তৈরি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মে পর্যন্ত ৪,২০১ টন ফল রপ্তানি হলেও উদ্যোক্তারা জানান, প্যাকেজিং, সার্টিফিকেশন সহ নানা জটিলতার কারণে আগ্রহ হারাচ্ছেন তারা। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়াটা আসলে পরিপূর্ণভাবে আমাদের অনুকূলে ছিল না, খামারিদের অনুকূলে ছিল না। বিশেষ করে অতিবৃষ্টির কারণে আমের ফলনটা একটু কম হয়েছে। পণ্য প্রক্রিয়াজাতকরণ বা তৈরি শেখানো হয়, কিন্তু প্যাকেজিংটা শেখানো হয় না। আমাদের যে কুল চেন মেনটেন করা, এটা আসলে আমাদের হচ্ছে না প্রপারলি। তো আমাদের ফ্যাসিলিটি ওই রকম আপ টু মার্ক নাই। বিশ্লেষকরা বলছেন, দেশে ফলের উৎপাদন বাড়াতে উচ্চ ফলনশীল ও জলবায়ু সহনশীল জাত বিতরণের পাশাপাশি কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করতে হবে। আঙ্গুর, আপেল, এটি খাইতে খাইতে এরা বিদেশি ফল খায়, কিন্তু আমাদের ফলের যে গুণগত মান এবং এটার যে স্বাদ, এটা অন্যান্য বিদেশি ফলের থেকেও কিন্তু অনেক বেশি। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ফল উৎপাদন না হওয়ায় দেশে আপেল, কমলা সহ বেশ কিছু বিদেশি ফলের বিশাল বাজার। তবে দেশি ফল বেশি খাওয়ার পাশাপাশি দেশের মাটি ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে এমন ফল আমদানি না করার আহ্বান কৃষি উপদেষ্টার। তো যেটা আমার শুরুই হচ্ছে, 5 বছরে 10 বছরে তার ফলন শুরু হবে, 100 বছরের সম্ভাবনা রয়েছে। সেই গাছটার বিপণনের ক্ষেত্রে আমার কোনো নীতি নেই। এবছর ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে 56.76 মিলিয়ন ডলারের দেশি ফল রপ্তানি হয়েছে। তাই রপ্তানি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উন্নত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ায় এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে। বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে সংকট তৈরি হয়েছে। নগরের কাট্টালী, খুলশী, আগ্রাবাদ, হালিশহর, বহদ্দারহাট, চাঁদগাঁও, মোহরা, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ খুবই কম। এদিকে গ্যাসের চাপ না থাকায় কলকারখানা উৎপাদন নিয়ে শঙ্কা জানিয়েছে বিজিএমইএ। এদিকে চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে লক্ষাধিক পরিবার। এতে রান্না করতে না পারায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। তবে রাতের মধ্যে গ্যাস সরবরাহ করা হবে বলে জানান চাঁদপুর বাখরাবাদ গ্যাস স্টেশনের কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএনজি সরবরাহ কমে যাওয়ায় চাঁদপুর সহ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার বিভিন্ন জায়গায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। যেরকম গ্যাস আসতো বা যেরকম ভাবে জ্বলতো, আজকে সেরকমটা না, যার কারণে হচ্ছে আমরা সকাল থেকেই নাস্তা বানাতে পারছি না, তারপরে দুপুরে খাবার বানাতে পারছি না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে উনি যাতে আমাদের এই সমস্যাটা সমাধান দ্রুত করে দেয়। পদ্মার গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 3 প্রজাতির মাছ। আর বিলুপ্তির পথে বেশ কিছু দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিন্তু কিছু জায়গায় গভীর পানি থাকলেও সেখানে নির্বিচারে চলছে মাছ শিকার। এদিকে অতিরিক্ত খরা ও অবৈধ দখলের কারণে নাটোরে খাল, বিল ও নদীনালা থেকে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। পদ্মা নদী ছাড়াও রাজবাড়ির উপর দিয়ে বয়ে গেছে গড়াই, চন্দনা, কুমার ছাড়াও অসংখ্য খালবিল। এসব নদী খালবিলে পাওয়া যেত শিং, মাগুর, পাবদা, পুঁটি, শোল, বোয়াল সহ নানা প্রজাতির দেশীয় মাছ। এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে 3 প্রজাতির মাছ। বিলুপ্তির পথে আরও 5 প্রজাতি।
নাব্যতা সংকটে পদ্মা নদীর গভীরতা কমে যাওয়ায় আবাসস্থল সংকটে দেশীয় মাছ ও জলজ প্রাণী। কিছু জায়গায় নির্বিচারে চলছে মাছ শিকার। ধরা পড়ছে বিশাল আকারের বাঘাইর আইসসহ বিভিন্ন প্রজাতির মাছ। বড় মাছটা চাই গভীর পানি, ইলিশ মাছটা চাই স্রোত, কিন্তু আগের মতন সেই স্রোত আর নাই নদীতে। মাছের বাসা হলো পানি, পানি যদি না থাকে, গভীরতা যদি না থাকে, তাহলে তো মাছ থাকতে পারবে না। দেশি মাছ রক্ষায় নদীগুলোতে মাছের অভয়ারণ্য করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমাদের যে উপজেলাগুলো আছে তাদেরকে আমরা এই নির্দেশ দিয়েছি যে যেখানে আমাদের এই সংরক্ষণের সুযোগ রয়েছে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা যাতে সেই সমস্ত এলাকাগুলোকে সংরক্ষণ করতে পারি। এদিকে চলনবিল খ্যাত নাটোরে অবৈধ দখলের কারণে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। প্রাকৃতিক মাছ কমে যাওয়ায় বেশি দামে পুকুরের মাছ কিনছেন ক্রেতারা। এখন সব হাইব্রিড মাছ আর প্রচুর দাম, এত দাম দিয়ে মাছ কিনা খুব মুশকিল হয়ে গেছে। বিল নদী সব দখল হয়ে যাচ্ছে, দেশি মাছ হারাই যাচ্ছে, পাওয়াই যাচ্ছে না। ভরাট নদীগুলো খননের একটি প্রকল্প মন্ত্রণালয় পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর অতি আহরণজনিত কারণে মাছের প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে বলছে মৎস্য বিভাগ। বড়াল, নারদ এবং মুসাখা নদী খনন প্রকল্পের ডিবিটি বর্তমানে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। এটা পাস হইলে আমরা এই 3টে নদী খনন করব। তো অতি আহরণজনিত কারণে আমাদের প্রজাতিগুলো বিলুপ্তির একটা আশঙ্কা থাকে। 5 থেকে 7 ফুট পানি ধরে রেখে তারপরে যদি সেচ কাজ করা হয় তাহলে মাছও বাঁচবে, আমাদের কৃষিকাজও হবে। সেক্ষেত্রে আমাদের প্রজাতিগুলো ধরে রাখা সম্ভব হবে। বড়াল, নারদ নদ সহ নাটোরের নদী ও বিলগুলো দ্রুত দখলমুক্ত খননের দাবি স্থানীয়দের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে নেতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ সময় ডিএসসির প্রধান সূচক কমেছে 22.41 পয়েন্ট, কমেছে লেনদেনও। শেয়ার দর হারিয়েছে প্রায় 64% কোম্পানির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 1.59 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 25 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 30 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 22.41 পয়েন্ট কমে অবস্থান করছে 4754 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 305 কোটি টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় 23.83 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 71টি প্রতিষ্ঠানের শেয়ারে, কমেছে 258টি এবং অপরিবর্তিত 69টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বীজ লাবেলো, দ্বিতীয় বীজ হ্যাচারি, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম দেশ গার্মেন্টস, দ্বিতীয় স্টাইল ক্রাফট, তৃতীয় অবস্থানে রেইন উইক যজ্ঞেশ্বর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 1.59 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,270 পয়েন্টে। লেনদেন 11.23 লাখ টাকার শেয়ার। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।